সাংবাদিকদের সামনে ওনাকে নিয়ে মক করে, ওনাকে নিয়ে হাসি তামাশা করে। ওই প্রেস কনফারেন্স থেকে বাংলাদেশের একজন সাংবাদিকের সাহস হয় নাই হাসিনা মাগির মুখের উপরে একটা জুতা মারার। আমি এই হাসিনা মাগির একটা মন্তব্যকে আপনাদের সামনে তুলে ধরি। মনে মনে এই যায় তো বয়স তো 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। বেশি কিছু তো দেওয়া হয়নি, একজন মেড সার্ভেন্ট দেওয়া হয়েছে। এরপর যদি আরো কিছু ডিমান্ড করে তখন কি করবেন? মেকআপ নিয়ে একেবারে বুটু রেখে হাসপাতালে যান, তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানে। একটা মানুষ কত নিচে নামতে পারে, একটা মানুষ রূপী একটা হয় না কতটা নিচ জঘন্য হতে পারে আমাদের চোখের সামনে দেখেছি। এই মাগিকে এখনো দেশের কেউ কেউ দেশরত্ন ডাকে, মানবতার মা ডাকে। আল্লাহ তাদের মনে যেন এই বোধ উদয় করে যে রাস্তার পাষণ্ড হয় না, তাকে মানুষ রূপে আপনি আমি যতই মানুষের চেষ্টা করি ওটা হয় না। হাসিনা নামক এই বস্তুকে আপনারা দেশরত্ন বলতেন, মানবতার মা বলতেন, ওটা ছিল একটা গু। ইট লুকস লাইক শিট, ইটস স্মেল লাইক শিট, ইট ইজ শিট। গুয়ের মতো, গন্ধও আছে গুয়ের মতো, ইট গু। ওটাকে আপনারা বানিয়েছিলেন দেশরত্ন। এটাকে নিয়ে আপনারা এখনো লাফান। বেগম জিয়াকে কত জঘন্য ভাবে তারা ট্রিট করেছে তার জীবদ্দশায়। এবং এখন একটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সে বিষয়টা হলো বেগম জিয়া যখন স্বৈরাচারের আমলে উনি আন্দোলন করে যাচ্ছিলেন, গণভবনে প্রতিদিন ষড়যন্ত্র হতো। উনাকে কোন উসিলায় হাজতে পাঠানো যায়? বেগম জিয়া হাসিনা শেখ গণভবনে কি করলেন? সবাইকে বললেন সব মন্ত্রীদের আমলনামা বের করো, বেগম জিয়ারও অ্যাকাউন্টিং সবকিছু বের করো, জামাতের মন্ত্রীদের আমলনামা বের করো। সব বের করেছে। দর্শক শ্রোতা, যখন সবকিছু বের করেছে কিছুই খুঁজে পাচ্ছিল না যে বেগম জি আসলে কিছুই করে নাই। উনি কাগজে পত্রে কোনো জায়গায় ওনার কোনো দুর্নীতি যখন খুঁজে পায় নাই, তখন দুইজন লোককে বেগম জিয়া গণভবনে ডেকেছে। এই দুইজন লোক তাদেরকে ডেকেছে, জি দর্শক শ্রোতা মনোযোগ দিয়ে শুনবেন, ফারিক চৌধুরীকে ডেকেছে, সাথে ডেকেছে সালাউদ্দিনকে। আজকের সালাউদ্দিন, র সালাউদ্দিন, হিলং সালাউদ্দিন, কামাল উদ্দিন, সালাউদ্দিন, ফারিক চৌধুরী, তিনজনকে বলা হলো খালেদা জিয়াকে হাজতে ঢুকাতে হবে। তোমরা পাশে ছিল, তোমরা কি কি করছো আমাদেরকে বলো। তোমাদের কথার উপরে তোমরা জানো দুর্বলতা কোন জায়গায়। আর খালেদা জিয়ার এগেনস্টে মামলা তৈরি করতে গেলে তোমাদের সাহায্য লাগবে। তোমরা যদি আমাদেরকে বলো যে খালেদা জিয়ার দুর্বলতা কোথায়, তাহলে তোমাদেরকে আমরা গ্রেফতার করব না। খালেদা জিয়াকে হাজতে যেতেই হবে।
খালেদা জিয়াকে হাজতে পাঠানোর জন্য ইনফরমেশন কে দিল? প্রথম হারিস চৌধুরী। হারিস চৌধুরী দুইজনকে ডাকার কথা বলল। একজন ছিল কামাল উদ্দিন, প্রিন্সিপাল সেক্রেটারি, আর একজন ছিল সালাউদ্দিন। এই সালাউদ্দিন এবং কামাল উদ্দিন তখন বেগম জিয়ার এবং প্রধানমন্ত্রীর চেকবুক সবকিছু ঢেকে একটা ক্লু বের করলো। জিয়া অরফানেজ ট্রাস্টে যেই টাকা এসছিল ওই টাকা এখন কোথায়? ওই টাকাটা এসছিল জিয়া অরফানেজ ট্রাস্টের জন্য। ওই চেকটা জমা দেওয়ার কথা জিয়া অরফানেজ ট্রাস্ট নামে একটা নট ফর প্রফিট অর্গানাইজেশনে, ওখানে ওটা জমা দেওয়ার কথা। ওখানে জমা না দিয়ে তারা কি করলো? এই চেকটা জমা দিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। এখন এটা কি ইচ্ছা করে দিয়েছে না অনিচ্ছাকৃত? একটা কথা আমি সব সময়, অনেকে আমার এই কথাকে পছন্দ করেন না, আমি যোগ্যতা, অভিজ্ঞতা এবং দূরদৃষ্টি এই তিনটা কোয়ালিটিকে আমি সর্বোচ্চ পর্যায়ে নেই। শিক্ষিত এবং সচেতন এবং দূরদর্শী লোকরা যখন আপনার পাশে থাকে, ওই লোকগুলো এ ধরনের ভুল করে না। আপনারা তো সবাই জানেন সালাউদ্দিন খুব লেখাপড়া জানে। সালাউদ্দিন লেখাপড়া জানলে ওই টাকাটা কেন ত্রাণ তহবিলে জমা দেওয়া হলো? জমা দিয়েছে হাসিনা মাগি এবং তার দলবল একটা ক্লু তৈরি করলো। ওই টাকাটা তাইলে কোথায়? আরিফ চৌধুরীর দেওয়া তথ্যের ভিত্তিতে বেরিয়ে এলো ওই টাকাটা ত্রাণ তহবিল থেকে তুলেছে কে? সালাউদ্দিন আহমেদ। সিগনেচার ছিল কার? কামাল উদ্দিনের। কারণ বেগম জিয়া যেহেতু তার প্রিন্সিপাল সেক্রেটারি, হি ওয়াজ অথরাইজড টু সাইন, ওই স্বাক্ষর কামাল উদ্দিন করেছে। চেকটা তুলেছে কে? সালাউদ্দিন। তুলেছে বেগম জিয়ার নামে। কেন তুলেছে? আপনারা শুনলে আকাশ থেকে পড়বেন। জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো কাজের জন্য না। সালাউদ্দিন ওই টাকাটা তুলেছে ব্যবসায় খাটানোর জন্য। ওই সময় ব্যবসায় খাটানোর জন্য কোথায়? আমার কাছে তিনটা তথ্য আছে। আমি শুনেছি ইউনাইটেড গ্রুপে এই টাকাটা ইনভেস্ট করেছে এস আলমের সাথে। আরো একটা জায়গায় আমি শুনেছি রাস্তার কন্ট্রাক্ট দিয়েছিল সালাউদ্দিন যখন মন্ত্রী ছিল অন্য একটা কোম্পানি তাদেরকে। আবার অন্য কারো কাছে শুনেছি সালাউদ্দিন আহমেদ ডলার কিনে স্টক করেছিল সেখানে। তাহলে একটা কথা, এই চেক তোলার সাথে বেগম জিয়ার কোনো ইনভলভমেন্ট ছিল না। বেগম জিয়া জানতেনই না যে টাকাটা ত্রাণ তহবিলে প্রধানমন্ত্রীর ফান্ডে জমা দেওয়া হয়েছে। উনি জানতেনই না। কি করা হলো? সালাউদ্দিন এই টাকাটা তুলেছে ব্যবসা করার জন্য, জালিয়াতি করার জন্য, করার জন্য, এবং এই সালাউদ্দিন এবং কামাল উদ্দিন এরা সহযোগিতা করলেন একটা মামলা দাঁড় করাতে, এবং সেই মামলায় বেগম জিয়া গ্রেফতার হয়েছে। আপনারা বিএনপির রাজনীতি করেন, সালাউদ্দিনের পিছনে জিন্সবাদ দেন। আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন যে সালাউদ্দিন কি আমি জেকব মিল্টনের ব্যক্তিগত শত্রু? সালাউদ্দিন কি আমার পাকা ধানে মই দিয়েছে? সালাউদ্দিন কি ব্যক্তিগতভাবে আমার মা বাবার কবরকে অপমান করেছে? কোনটাই না।
কিন্তু আপনারা একটা জিনিস বুঝতে ব্যর্থ হন, কাউকে শ্রদ্ধা করার নাম অন্ধত্ব না, কাউকে ভালোবাসার নাম অন্ধত্ব না। বাংলাদেশি ভাই ও বোনেরা, কাউকে ভালোবাসার ভালোবাসার উদ্দেশ্য কাউকে ছোট করা না। তাহলে একটা জিনিস, আরিফ চৌধুরীকে হাসিনা ডেকেছে। একটা কথা বলি, আরিফ চৌধুরী দেশ থেকে কখনো পালায় নাই কেন? বাংলাদেশের আপনারা কি এতটাই চদু যে হাসিনা জানে আরিফ চৌধুরী দেশে কে গ্রেফতার করা হয় নাই? আপনি মনে করেন হাসিনা, ডিজিএফআই এবং প্রধানমন্ত্রীর কার্যালয় নলেজ ছাড়া আরিফ চৌধুরী দেশে ছিল? আপনারা কি মনে করেন এটা মিথ্যা কথা ছিল? তাহলে আরিফ চৌধুরী কে দেশে রেখেছে কেন? বেগম জিয়ার বিরুদ্ধে মামলা করার জন্য 4 জন মানুষ জড়িত ছিল সর্বসাকুল্যে। এদেরকে নক করা হয়েছে, এদের সাথে কথা হয়েছে। প্রথম জন আরিফ চৌধুরী, দ্বিতীয় 2 ব্যক্তি কামাল উদ্দিন, সালাউদ্দিন এবং বিএনপি তথাকথিত এক ইউটিউবার, এখন তাকে অ্যাম্বাসেডর বানাইছে, মুশফিক ফজল আনসারী। এদের সাথে ইনভেস্টিগেটররা কথা বলছে, এদের সাথে হাসিনার লোকজন কথা বলছে বেগম জিয়ার বিরুদ্ধে মামলাটাকে দাঁড় করানোর জন্য। যখন এই মামলাটা দাঁড় হয় তখন তাড়াতাড়ি করে এই টাকাটাকে, যখন দেখেছে সালাউদ্দিনরা কি করেছে, কামাল উদ্দিন হয়তো এই সাবজেক্টটা তারেক রহমানেরও নলেজে আছে কি নাই এটার জবাব তারেক রহমান দিবেন, টাকাটা আবার তাড়াতাড়ি অ্যাকাউন্ট করে অন্য এক জায়গায় ডিপোজিট করা হলো। বলা হলো যে না, টাকাটা আছে, ইন্টারেস্ট এখানে এখনো জমা হয়ে আছে। ওটাকে অডিট করেছে, অডিট করে দেখা যায় যে প্রথম কথা, টাকাটা যেভাবে উঠাইছে রাষ্ট্রীয়ভাবে আইনের দৃষ্টিতে ওটাই অপরাধ ছিল। তাহলে অন্যায় করলো কে? সালাউদ্দিন আহমেদ। এবং এই অন্যায়টাকে পিন পয়েন্ট করলো কে? আরিফ চৌধুরী, কামাল উদ্দিন, সালাউদ্দিন, মুশফিক ফজল আনসারী। হাজতে গেলেন কে? দেশমাতা, গণতন্ত্রের মা, বাংলাদেশের স্বনামধন্য জিয়ার উত্তরসূরি বেগম খালেদা জিয়া। এখন খালেদা জিয়াকে হাজতে নেয়া হাসিনার জন্য এত জরুরি কেন ছিল? হাসিনার উপরে প্রেসার ছিল, অনেক প্রেসার ছিল, অনেক প্রেসার ছিল হাসিনার উপরেও। ব্যক্তি হাসিনা খালেদা জিয়াকে অনেক অসম্মান করতেন এবং তাকে বুঝিয়েছে জিয়া সামওয়াট মুজিব শেখের হত্যাকাণ্ডের সাথে জড়িত। আপনি কি জানেন এই থিওরি হাসিনাকে কে ফিট করেছে? আপনারা যারা 75-এ মুজিবকে যারা মেরেছে, মেজর ডালিম এবং অন্যান্যরা, যাদেরকে আপনারা জানেন যে বাংলাদেশের একটা কালো অধ্যায়কে শেষ করেছে, সাত পিছনে অন্ধকার থাকে। এ ডালিমরা, নূররা, মজিদ বা যারা যারা খুদা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের ভিতরে মাত্র 2 জন জানতো যে ঘটনা কি। ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি তারা রয়ের অ্যাসাইনমেন্টে এই কাজ করেছিল। এটা অন্য কাহিনী, ওই দিকে আমি না গেলাম। বেগম খালেদা জিয়ার উপরে, সিনার উপরে প্রেসার ছিল যে কোনো মূল্যে খালেদা জিয়াকে থামাতে হবে, যে কোনো মূল্যে খালেদা জিয়ার কণ্ঠকে রোধ করতে হবে। কারণ সত্যিকার অর্থে জিয়ার জাতীয়তাবাদী চেতনায় স্রেফ একজন মানুষই কথা বলতেন। ওই একজন মানুষকে বেগম খালেদা জিয়া। ওনাকে কেন হাজতে যেতে হয়েছে এটা বলেছি, কি করে নিয়েছে। তাহলে বেগম জিয়াকে হাজতে ঢুকানো এত জরুরি ছিল। শুনেন কেন এত জরুরি ছিল। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন, এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল?
কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে তো সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে। আজকে তো এমন অনেক আননোন চেহারা দেখা যায় যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা। গণতন্ত্র চাবেন না, দেশ রক্ষা করতেও চাবেন না, গোলামি করবেন, দালালি করবেন। এই গোলামি তো রাখবে না। লিন্দুক দর্জির ইতিহাসটা পড়ে দেখেন, সেও কিন্তু টেকে নাই বেশি দিন। তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে, দেশ বিক্রি করে। কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনা, দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো, মানুষ বাঁচানো। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছে। এই মা বোনের কান্না, এই আলেমেতিদের কান্না, এই বিডিআর এর অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। আবার মনোযোগ দিয়ে শুনেন কেন ওনাকে, আপনারা যদি এই ভিডিওটাকে একটু নিখুঁত ভাবে দেখেন আপনারা পেয়ে যাবেন ওনাকে হাজতে নেওয়া কেন জরুরি ছিল। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করছেন, এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে তো সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে। আজকে তো এমন অনেক আননোন চেহারা দেখা যায় যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা। গণতন্ত্র চাবেন না, দেশ রক্ষা করতেও চাবেন না, গোলামি করবেন, দালালি করবেন। এই গোলামি তো রাখবে না। লিন্দুক দর্জির ইতিহাসটা পড়ে দেখেন, সেও কিন্তু টেকে নাই বেশি দিন। তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে, দেশ বিক্রি করে। কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনা, দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো, মানুষ বাঁচানো। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছে। এই মা বোনের কান্না, এই আলেমেতিদের কান্না, এই বিডিআর এর অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। একটা জিনিস, বাংলাদেশের জাতীয় রাজনীতিবিদদের মধ্যে প্রথম শ্রেণীর মাত্র একজন সরকার প্রধান, একজন সিনিয়র রাজনীতিবিদ লেন্দুব দর্জির উদাহরণটা বাংলাদেশে টেনেছে এবং ওই ব্যক্তি ছিল দেশমাতা বেগম খালেদা জিয়া। আপনারা কি জানেন তারা যখন বলেছে ভারতের তথাকথিত রাষ্ট্রপতি প্রণব ব্যানার্জি যখন বাংলাদেশে এসে তার সাথে ডিপ্লোম্যাটিক লিয়াজো মেনটেনের জন্য তার সাথে বেগম জিয়া দেখা করে নাই কেন, কি হয়েছে, এটাকে নিয়ে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে কারা? ভারতীয় তল্পি বাহক আওয়ামী লীগের লোকজনরা, যে বেগম জিয়ার এটা ভুল সিদ্ধান্ত ছিল, কেন এটা করেছে। অথচ আসল সিদ্ধান্তটা ছিল এটা যে বেগম জিয়া প্রথম বাংলাদেশের সাবেক সরকার প্রধান এবং বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে সিনাল লেন্দুক দর্জিটাই পরিত্যাগের জন্য বেগম জিয়া ওপেনলি বলেছে লেন্দুক দর্জি হবেন না। তো লেন্দুক দর্জির উদাহরণ বিডিআর পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, গুম খুন হত্যাকাণ্ড বেগম জিয়া কন্টিনিউয়াসলি হামারিং করছিলেন। দর্শক শ্রোতা, কষ্টের কথা কি জানেন? শুধু বেগম জিয়াই এই কাজটা করতেন না, মির্জা ফাক করতেন না, গোরখোদক আব্বাস করতেন না, আব্দুল আউয়াল মিন্টু করতেন। যারা নেতা ওনার পাশে ঘুরঘুর করে, ওনার পাশে না, যারা বিএনপির চেয়েও বড় বিএনপি, সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী, সামা ওবায়েদ, আব্দুল আউয়াল মিন্টু, আমানুল্লাহ আমান, মোহাম্মদ সালাম, এরা বিএনপির চেয়েও বড় বিএনপি। এত বিএনপি, একটা লোক বেগম জিয়া যে কথাগুলো বলছেন এই বিষয়গুলোকে টাচ করে নাই। কেন করতেন না? গণভবনে তাদের পার্টি থাকতো। এখন বেগম জিয়াকে হাজতে নেওয়া জরুরি হবে না? উনি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেভাবে উনি সত্য কথাগুলো বলছিলেন, ওনারাই মুখ বন্ধ করা জরুরি ছিল। হাসিনাকে বলছে মূল্যে একটা মামলা তৈরি করো, কইরা বেগম জিয়াকে হাজতে ঢুকাও। এবং এই মামলা তৈরি করায় সরাসরি কে সাহায্য করলেন? ফারিক চৌধুরী, কামাল উদ্দিন, সালাউদ্দিন এবং মুশফিক ফজল আনসারী।
তখন আপনারা বলবেন ইসরিক ফজল আনসারী, সেও বেগম জিয়ার ওখানে ছিল। আপনার কি মনে হয় সরকার পতনের পরে ভারতের তল্পি বাহক বাংলাদেশি মীর জাফর, ওয়াকারুজ্জামান আর কেউ কোনো জায়গায় কিছু না দিলেও পিজিএফআই এবং ভারতের তল্পি বাহক মুশফিক ফজল আনসারীর অ্যাম্বাসেডর বানাইছে, যেই শালা একটা বাংলা ঠিক মতো উচ্চারণ করতে পারে না। আর ওই যে মনির হায়দার, ডিজিএফআই এর আর এক গাঙ্গ। এখন এই লোকগুলোকে কেন পুরস্কৃত করা হয়েছে? কারণ তারা বেগম জিয়ার বিরুদ্ধে একটা মামলা গঠন করে তাকে হাজতে পাঠানোর ব্যবস্থা করেছে। আরো একটা কারণ আছে, বেগম জিয়া বিভিন্ন ভাষায় ওনার কথা, অন্য আরেকটা ভাষণে উনি কি বলেছিলেন? আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দিব না। কারো প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না। শুনেছেন? শুনেছেন দেশমাতা বেগম জিয়া কি বলেছে? আপনারা এই কথাগুলো যারা সালাউদ্দিন জিন্দাবাদ দেন, আমির খসরু মাহমুদ চৌধুরী জিন্দাবাদ দেন, জিন্দাবাদ দেন, আমি তাদের দিকে তাকিয়ে বলছি, তাদেরকে কি আপনারা একবারও জিজ্ঞাসা করেছেন যে আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মা খালেদা জিয়া যেই কথাগুলো বলেছে এই কথাগুলো কেন আপনাদের মুখে নাই? আমি আজকের আপনাদেরকে বললাম, বেগম জিয়াকে যেই অন্যায়ের জন্য হাজতে ঢুকানো হয়েছে এই অন্যায়ের পুরো দায় সালাউদ্দিনের। খুঁজে বের করুন, জুতো দিয়ে টুকিয়ে জিজ্ঞাসা করুন, কুত্তার বাচ্চা তুই এই চেক উঠিয়েছিলি। বেগম জিয়া এই কথাগুলো বলতেন। শুধু তাই না, ওনাকে কন্টিনিউয়াসলি হ্রাস করা হতো, দেওয়া হইতো, ম্যাডাম আপনি চলে যান, আপনার হাজতে নিবে, ম্যাডাম আপনি চলে যান, আপনার হাজতে নিবে, কন্টিনিউয়াসলি ওনাকে বলা হতো। উনি এই কথাগুলোকে সহ্য করতে পারতেন না। দেশমাতা বেগম জিয়া এই কথাগুলোকে পছন্দ করতেন না। তারপরে ওনার পাশে বসে বলা হতো, ম্যাডাম এইটা বলা যাবে, এইটা বলা যাবে না। বেগম জিয়া তাদেরকে ইগনোর করতেন। বেগম জিয়া ইগনোর করতেন, কারণ উনি তো স্বাধীনতার ঘোষকের চরিত্র দেখেছে পাশে বসে। এই ভারতের তল্পি বাহক বাচ্চা মির্জা ফখরুল যখন ওনার পাশে বসা, বেগম জিয়া কি বলেছে? আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মাথা নত করব না। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না। ওনাকে প্রতিদিন ভয় দেখানো হতো, ম্যাডাম আপনারা হাজতে নিবে, ম্যাডাম আপনি দেশ ছেড়ে চলে যান, ম্যাডাম আপনি আমেরিকা যান, ম্যাডাম আপনি লন্ডনে যান। প্রতিনিয়ত ভদ্র মহিলাকে ভয় দেখানো হতো, প্রতিদিন বলা হতো আপনি চলে যান। কে বলতো? মির্জা ফখরুল। কে বলতো? মোরখদক আব্বাস। কে বলতো? মওদুদ আহমেদ। কে বলতো? আব্দুল আউয়াল মিন্টু। কে বলতো? সাদেক হোসেন খোকা। তো সানা ওবায়েদ, মাহমুদ চৌধুরী, সালাউদ্দিনরা কন্টিনিউয়াসলি বেগম জিয়াকে করতো, মানসিক ভাবে দুর্বল করে দিত এই কুত্তার বাচ্চারা। উনি টায়ার্ড হয়ে যেতেন, উনি জাস্ট টায়ার্ড হয়ে যেতেন। কষ্ট নিয়ে উনি এই কথাটা বলেছিলেন তখন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। ম্যাডাম যান নাই কোথাও, বেগম জিয়া কোথাও যান নাই। উনি 20 কোটি মানুষের জন্য ওনাকে বারবার বলেছে, ম্যাডাম আপনি চলে। এই কুত্তার বাচ্চারা, আপনারা যাকে নেতা বলছেন ঠাকুরগাঁও 1 আসনে
যে মালাউনকে আপনারা এমপি বানানোর জন্য ঘুরেছেন, মির্জা ফাক কন্টিনিউয়াসলি ওনাকে হ্যামারিং করতেন। দেখা হইলি ম্যাডাম আপনি পালান, ম্যাডাম আপনার এটা বলা যাবে না, এটা করতেন। বেগম জিয়া মোটেও পছন্দ করতেন না, করছেন না, এটাকে মেনে নেন নাই, এটাকে সহ্য করেন নাই। আর্মির লোকজনরা ওনাকে গিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করত। আর্মির লোকজনরা একটা জিনিস ওনাকে মনে করায় দিত, আপনার এক ছেলেরে মাইরা ফেলাইছে কোকরে, দেখেন না তারেকরে কিভাবে অত্যাচার করছে। আপনারা কি জানেন তারেক রহমানকে যে ফিজিক্যাল টর্চার করছে বেগম জিয়াকে? বারবার এই ভিডিওটা এই ভিডিওটা ওনাকে কন্টিনিউয়াসলি যখন দেখাতো, ওনাকে ব্ল্যাকমেইল করার জন্য বলতো আপনার ছেলেকে এভাবে মেরে ফেলবে, আপনার ছেলেকে এইটা করবে, আপনি চলে যান, আপনি দেশ থেকে ভাগেন। বেগম জিয়া বলছেন না, আমি যাব না। উনি যাননি। ওনার সুযোগ ছিল দেশ থেকে পালিয়ে যাওয়ার, ওনার সুযোগ ছিল, ওনাকে বলেছে চলে যাওয়ার, উনি যাননি। একটা কথা আপনাদেরকে বলি, বেঈমানদের নিয়ে যখন রাজনীতি করে, লোভী লোকজনদেরকে নিয়ে যখন রাজনীতি করে মানুষ, তখন অর্জনের দিক থেকে অনেক কম থাকে। বেগম জিয়া আন্দোলন করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারে, আর ওনার সাথে বেঈমানেরা রাজনীতি করেছে বেগম জিয়াকে ডুবানোর জন্য। বেগম জিয়া তো একজন ভদ্র মহিলা, যিনি চেয়েছেন দেশকে গড়তে, দেশকে গড়তে। কিন্তু কি হয়েছে? ওনার পাশে কে ছিল? যেই লোক জিয়াকেই সম্মান করে নাই, জিয়াউর রহমান সাহেবকেই উনি সম্মান করে নাই, সেই লোক। যে শহীদ হোসেন জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না। তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। এবং বেগম জিয়াকে উপহাস করা হতো, এ ধরনের ভিডিও দিয়ে উপহাস করা হতো রীতিমতো চোখের সামনে। আমার ছেলেকে সুস্থ করা যাবে না কোনোদিন, সেই জন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত, এবং সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে, এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে। সেই জন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না, এবং দলের দায়িত্ব তিনি এখন আপাতত অংশগ্রহণ রাখবেন না। যখন কন্টিনিউয়াসলি এভাবে ওনাকে করা হতো, এই মির্জা ফাক অথবা সালাউদ্দিন অথবা আমির খসরু মাহমুদ চৌধুরী অথবা আব্দুল আউয়াল মিন্টু, তাবিত আউয়াল, সাদেক হোসেন খোকা, তার ছেলে ইশরাক বা অন্যান্য কেউ, গোরখোদক আব্বাস, সব জানতেন বেগম জিয়ার বিরুদ্ধে মামলা গঠন হয়েছে, ওনার বিরুদ্ধে এই মামলায় আসল দোষী সালাউদ্দিন, তাকে দেশ থেকে সরাইয়া দেওয়া হইতেছে, সবকিছু ড্রামা একের পর এক। কিন্তু এই অন্যায় বিচারের প্রতিরোধের জন্য বিএনপির লোকজন তখন ফল দিয়ে রাস্তায় নামে নাই। বিএনপির ঢাকায় হরতাল দেওয়ার জন্য বেগম জিয়া রিলাই করতেন গোরখোদক আব্বাসের উপরে। বাংলাদেশে ঢাকা মহানগরীতে হরতাল করার জন্য বেগম জিয়া ৩-৪টা লোকের উপরে নির্ভর করতেন, আব্বাস, সাদেক হোসেন খোকা, মোহাম্মদ সালাম, অথচ এবং আব্দুল আউয়াল মিন্টু, এই চারজন ঢাকায় হরতালের জন্য, এই চারজন।
কে কে? আব্বাস, সাদেক হোসেন খোকা, আব্দুল আওয়াল মিন্টু, মোহাম্মদ সালাম, আমানুল্লাহ আমান। আপনি জানেন এই 5 জন রিফিউজ করলো বেগম জিয়ার সপক্ষে হরতাল করার জন্য, বেগম জিয়াকে রক্ষা করার জন্য, ইজ্জতে না পাঠানোর জন্য হরতাল করতে রিফিউজ করলেন। আব্বাস কয় না, লোক আনা যাবে না। সাদেক হোসেন খোকা কয় তাও আনা যাবে না। মোহাম্মদ সালাম আমেরিকা এসে উঠছে। আব্দুল আওয়াল মিন্টু, আমি টাকা দেব না। আমানুল্লাহ আমান, না আমি অসুস্থ, মাঝির পোলা। সবাই বেইমানি করলো, সবাই বেইমানি করলো, এবং তারা মেক শিওর করলো বেগম জিয়া যেন হাজতে যায়, বেগম জিয়া যাতে হাজতে যায়। ওনাকে হাজতে পাঠানো হলো। আজকের এই যে অন্যায় যেগুলো করা হয়েছে, আসিফ নজরুল আজকের বক্তব্য দেয় কে দায়ী ছিল, কে কি ছিল। আইনমন্ত্রী হিসাবে মিসইউজ অব দ্য ল এবং এই কেসটাকে রিওপেন করে এর সাথে কারা কারা জড়িত ছিল তাদেরকে বিচারের জন্য কি আসিফ নজরুল দায়িত্ব নিয়েছে? আসিফ নজরুল কি বলেছে এখন একটু শুনেন। মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। এখনো সত্য বলে না। আসিফ নজরুল, আরিফ চৌধুরী মারা গেছে, কামাল উদ্দিন, সালাউদ্দিন, মুশফিক ফজল আনসারী, এদেরকে গ্রেফতার করুক। এরা ওই মামলা তৈরিতে সাহায্য করেছে। এই মামলা তৈরিতে তারা সাহায্য করেছে। আসিফ নজরুল কি তাদের বিরুদ্ধে মামলা গঠন করবে? শুধু তাদের বিরুদ্ধে না, হাসিনা সহ বেগম জিয়াকে যে অন্যায়ভাবে তার বিরুদ্ধে মামলা তৈরি করা হয়েছে, এই মামলার সাথে যারা যারা তৈরি তাদের সবাইকে আসিফ নজরুল কি গ্রেফতার করবে? একটা মামলা গঠন করবে? কোনো একটা জায়গায় মামলা করা হবে? করবে না। আসিফ নজরুলের আজকের মায়া কান্না কান্দে যে বেগম জিয়াকে অন্যায়ভাবে হাজতে পাঠানো হয়েছে। এই অন্যায়টা কারা কারা করছে তাদেরকে ধরুক। আসিফ নজরুল যদি বলে এই 4 জনের ভূমিকা সম্পর্কে হেল্প দরকার, প্রথমে বেগম জিয়াকে হাজতে পাঠানোর জন্য এই 4 জন অঙ্গাঙ্গী ভাবে গণভবনে সাহায্য করেছে। আপনারা বিএনপি করেন, বেগম জিয়াকে ভালোবাসেন, দেশ নেত্রী বেগম জিয়াকে ভালোবাসেন, এই 4 কুত্তার বাচ্চাকে খুঁজে বের করুন। এরা বেগম জিয়ার সাথে বিট্রে করেছে। বেগম জিয়ার পিঠে ছুরি মেরেছিল। হাসিনা এবং আওয়ামী লীগ এবং কুত্তার বাচ্চারা যা করার তো করেছেই, কিন্তু যেই লোকগুলো বেগম জিয়ার বিরুদ্ধে মামলা তৈরিতে সাহায্য করেছে, এই 4 জনকে ধরুন। বেগম জিয়া অসুস্থ হওয়ার পরে ওনার শেষ ভাষণ আমার এখনো মনে আছে। আপনারা মনোযোগ দিয়ে শুনুন ওনার শেষ ভাষণটা কি ছিল।
আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি জানি না দেশনেত্রী দেশমাতা খালেদা জিয়া এরপরে আর কোনো ভাষণ দিয়েছিলেন কিনা, কিন্তু ছোট্ট একটা ক্লিপ আমার কাছে আপনাদের জন্য আছে। ক্লিপটা একটু দেখুন। আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন। আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। দর্শক শ্রোতা, মানুষ বেঁচে থাকতে আমরা তাকে অসম্মান করি, মানুষ বেঁচে থাকতে আমরা তাকে মূল্যায়ন করি না। বিএনপির ততদিন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ছিল, যেই মুহূর্তে বেগম জিয়াকে হাজতে ঢোকানো হলো, ওটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বদলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিণত হলো বেঈমান জাতীয়তাবাদী দল। কারণ এই বেঈমানদের দ্বারা পরিচালিত হয়েছে বিএনপি। এই বেঈমান কারা? সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গোরখোদক আব্বাস ওরফে ভুয়া মির্জা এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর বান্ধবী বেগম জিয়ার পিঠে ছুরি মেরেছিল এক বিএনপির নেতা, তার নাম ওবায়দুর রহমান। এই ওবায়দুর রহমানের মেয়ে সামা ওবায়েদ, যেই ওবায়দুর রহমানের স্ত্রী শাহেদা ওবায়েদ জাতিসংঘে এসে একটা এনজিওর মিটিং এ আমার পাশে বসে বেগম জিয়াকে প্রস্টিটিউট বলেছিল। এইসব বেঈমানরা এরা আর যাই হোক জাতীয়তাবাদী হতে পারে না, এরা আর যাই হোক এরা দেশপ্রেমিক হতে পারে না, এরা আর যাই হোক এরা ইমানদার হতে পারে না, এরা আর যাই হোক তারা কোনো নেতা হতে পারে না। এদের আপাদমস ভণ্ড, বেঈমান, দেশদ্রোহী, জোচ্চোর। এবং এরা বেগম জিয়ার মৃত্যুর জন্য দায়ী। হয় না কুত্তার বাচ্চা, বেগম জিয়ার হাজতে যাওয়ার জন্য এরা দায়ী। এরা নিমকসাম বেগম জিয়ার হাজতে যাওয়া এবং মৃত্যু এর জন্য দায়ী। আরো একটা দায়ী দেশ বেগম জিয়ার মৃত্যুর জন্য সার্বিকভাবে দায়ী কুত্তার বাচ্চা বন্ধু রাষ্ট্র ভারত। আপনারা কি মনে হয় আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে হাজতে পাঠানোর চেষ্টা শুধু হাসিনা করেছে? এটাও ছিল ভারতের নির্দেশ। কারণ আজকের এটা আমাকে বলতেই হবে, কোন এনসিপির ছাত্র নেতারা না, কোন মাস্টার মাইন্ড না, হাসিনার পতনের মাস্টার মাইন্ড শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ ইউনূস।
হাসিনার পতনের একমাত্র আর্কিটেক্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। 20 কোটি মানুষের জীবনকে কিছুটা স্বাধীনতা এনে দেওয়ার চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কোন মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, নো। Yeah, played a small role. Who is behind? এর পিছনে, হাসিনা পতনের পিছনে একজন আর্কিটেক্ট। আজকের আমি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, হাসিনা পতনের মূল আর্কিটেক্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। হি ইজ দ্য মাস্টার মাইন্ড। আমাকে যদি বলেন, আমি বলবো 1971 সালের 16 ডিসেম্বর রাজনৈতিকভাবে মুজিব শেখ যে দায়িত্ব পালন করেছে, তার চেয়ে বড় দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস পালন করেছে। তারা স্বীকার করেন আর না করেন। অ্যাটলিস্ট আমি জেকব মিল্টন, আমার জীবদ্দশায় আমি স্বীকার করে যাব, বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীনতা এনে দেওয়ার চেষ্টা করেছে একজন মানুষ, যেই মানুষটাকে স্টেট ডিপার্টমেন্টে আমি ওই দিন কথা বলেই বুঝেছিলাম। Matt, last thing I would like to discuss. Secretary Blinken, he is visiting South Asia. He is concerned, he is very much showing solidarity with the people of South Asia, and that is really very good thing for the Asian people. Now, to protect America's national interest in Bangladesh, people views if there is a caretaker government under the leadership of Dr. Mohammed Yunus with the strong ties with US government and European Union, Bangladeshi people may have their right back to cast their vote, and they would like to see the peaceful society in the country. I know America is aware and concerned, but awareness and concern did not stop. Thousands of people are getting killed, thousands are getting disappearing from their house. Is there anything else that people can expect from America? So we will continue to make our concerns clear, and we will continue to speak with our partners in the international community about concerns that we have. But when it comes to, it's not so much the premises of your question, but as somewhat a point that you raised, as opposed to alternative leadership in Bangladesh, that ultimately is a question for the Bangladeshi people, not the United States of America. শুনেছেন? আমি জানতাম হু ইজ দ্য মেইন আর্কিটেক্ট, হু ইজ দ্য মাস্টার মাইন্ড। যার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস, মাহফুজ আলম বলেন আর কি বলেন, যারা মাস্টার মাইন্ড নিয়ে বাংলাদেশে তর্ক করছেন, আপনাদের এসব ভণ্ডামি বাদ দেন। আমি রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থকদের বলবো, এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়া অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদেরকে বলবো, এসব আজাইরা কথাবার্তা বাদ দেন। কে মাস্টার মাইন্ড আর কে মাস্টার মাইন্ড না। সত্যিকার অর্থে হাসিনাকে লাথি মেরে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে একজন মানুষ। বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতা এনে দেওয়ার চেষ্টা করেছে একজন মানুষ, একজন আর্কিটেক্ট। হি ইজ নো আদার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস।